আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা এখনো প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসুন। তো এখন চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুন। ছোট্ট একটা মেয়ে কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। কথা বললেও আস্তে আস্তে বলে। মা ঠিকই বলেছিলেন, মম সত্যিই শান্তশিষ্ট একটা মেয়ে। আগুন বলল, কথা বলতে বলতে অনেক দেরি করে ফেললাম, এসো ঘুমাতে হবে তো। আগুন লাইট অফ করে নীল রঙের ডিম লাইট জ্বালিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো। কপালে এক হাত দিয়ে শুয়ে রয়েছে। একটু আলো থাকলেও আগুন ঘুমাতে পারে না। পুরো রুম অন্ধকার করে ঘুমানোর অভ্যাস তার। মম যদি ভয় পায় তাই মমের কথা চিন্তা করে ডিম লাইট জ্বালিয়ে রেখেছে। সত্যিই মম অন্ধকারে ভয় পায়। আগুনের পাশে মমের কেমন যেন লাগছে। শরীরের অন্যরকম একটা শিহরণ যাচ্ছে। যদিও পুরুষটি তার স্বামী, অচেনা একটি পুরুষের সাথে ঘুমাতে একটু অস্বস্তি হওয়ারই কথা। মম গুটি গুটি পায়ে এগিয়ে বিছানার অন্য পাশে আটঘাট হয়ে শুয়ে আগুনের দিকে মুখ করে শুয়ে পড়লো। আগুন অপাশ ফিরে শুয়েছিল। কিছুক্ষণ পর মোমের দিকে মুখ করে কাত হয়ে শুয়ে পড়ে। ডিম লাইটের আলো মোমের মুখে পড়েছে। ঘুমিয়ে গিয়েছে মেয়েটা এত তাড়াতাড়ি, হয়তো ক্লান্ত ছিল তাই। আগুনও চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। জার্নি করে আসায় সে নিজেও ক্লান্ত ছিল, তাই তো আগুনের চোখ দুটো ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আগুনের। আজকেও তার ব্যতিক্রম হলো না। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাইরে জগিং করতে চলে যায়। ভেবেছিল আজকেও যাবে, তবে শরীর সায় দিচ্ছে না। রাতে তেমন ভালো ঘুমও হয়নি। এখন আবার উঠে পড়েছে। কলেজেও যেতে হবে। বিয়ের জন্য কালকে যেতে পারেনি। ফ্রেশ হয়ে এসে বিছানার দিকে নজর পড়ে নিষ্পাপ মুখের অধিকারী একটা শুভ্র পরি তারই বিছানায়। এলোমেলোভাবে মম ঘুমিয়ে আছে। পরনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে। বুকের কাছের আঁচলটাও ঠিক নেই। হাত দুটো একসাথে করে মাথার নিচে দিয়ে গুটি গুটি মেরে শুয়ে আছে। মাথার ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। ফ্যানের বাতাসে উঠছে সেগুলো। শুষ্ক ঢুকিল আগুন। দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠলো, বাচ্চা একটা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার ঘাড়ে। যে নিজেকেই সামলাতে পারে না, সে আমাকে সামলাবে কিভাবে? নিজের রুমের ব্যালকনিতে চলে যায় আগুন। গ্রিল হাতে রেখে দাঁড়িয়ে আছে। নজর তার দূর আকাশে। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি। হয়তো কিছুক্ষণের মধ্যে সে তার কিরণ ছড়াবে ধরনীর বুকে। আগুন যখন মন দিয়ে হালকা ঘোলাটে আকাশ দেখতে মত্ত, তখনই তার ফোন বেজে ওঠে। ড্রেসিং টেবিলে রাখা ছিল ফোন। সেখান থেকে ফোনটা নিয়ে পুরোনায় ব্যালকনিতে চলে আসে। ওর ফ্রেন্ড নাইমা ফোন করেছে। সে একজন ডাক্তার। আগুনের কলেজের পাশাপাশি একটা হসপিটাল রয়েছে, সেখানকার একজন সিনিয়র ডাক্তার। সে এত সকালে ফোন করেছে। ভ্রুকুচকে ফেলে আগুন। রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নাইমা বলে ওঠে, হাই হ্যান্ডসাম বয়, কি খবর তোর, কেমন আছিস? নিজ থেকে ফোন করে তো একটু খোঁজও নিস না, ভুলে গিয়েছিস? আগুন বিরক্ত হলো এইসব কথা বলার জন্য এই মেয়ে এত সকালে ফোন করেছে। নাইমাকে আগুনের তেমন পছন্দ না। কলেজ লাইফ থেকে ওর পিছনে পড়েছে সে। আগুন জানে নাইমা তাকে পছন্দ করে। একবার প্রপোজও করেছিল। আগুন না করে দিয়েছে। সে তাকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। আগুনের থেকে কোনো রেসপন্স না পেয়ে নাইমা পুনরায় বলল, হ্যালো আগুন, শুনতে পাচ্ছিস? আগুন বলল, হ্যাঁ বল, শুনছি। এই সময় ফোন করার কারণটা ঠিক বুঝলাম না। নাইমা বলল, কোনো কারণ নেই, কথা বলতে মন চেয়েছে তাই ফোন করেছি। কেন, কোনো সমস্যা আছে? এমন তো নয় যে ঘরে তোর বউ আছে, বে টাইমে ফোন করলে সে রাগ করবে। নাইমার কথায় আগুন কিছুটা থতমত খেয়ে যায়। ওকে এখন কিছু বলা যাবে না, জানতে পারলে সিন ক্রিয়েট করতে পারে। মোট কথা কাউকে কিছু বলা যাবে না। কলেজে বিষয়টা জানাজানি হলে আগুনকে অনেক হেনস্থা হতে হবে। কলিগ, সিনিয়র, টিচার্সরা মজা নিবে। মান সম্মানের দফারফা হয়ে যাবে। আর স্টুডেন্টরা জানলে তো কোনো কথাই নেই। সঠিক সময় আসুক, তখন না হয় সবাইকে জানানো যাবে। তপ্তশ্বাস নিয়ে গভীর কণ্ঠে বলল, তেমন কিছু না, বউ থাকলে যে যখন তখন ফোন করা যাবে এমনটা ভাবা ভুল। এখন আর ছোট নই তুই, একটু ম্যানেজ শিখিস। কোনো কাজে দরকার ছাড়া অটাইমে ফোন করাটা আমি ভালো চোখে দেখি না। আশা করি এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবি। কথা শেষ করে কল কেটে দিয়েছে আগুন। নাইমার এরকম হুটহাট ফোন করায় চরম বিরক্ত হয়ে আগুন। আগে রাত 2-3টের দিকেও ফোন করতো, ইদানিং টাইম মানে না, যখন তখন ফোন করে বসে। কিছুদিন আগেও কল করেছিল এমন সময় যখন স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিল। আগুনের ইচ্ছে করছিল নাইমার কানের নিচে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। বিরক্ত হয়ে নম্বর ব্লক লিস্টে রেখেছিল। পরে নাইমা ক্ষমা চেয়েছিল, কান্নাকাটি করে ব্লক থেকে নাম্বার উঠাতে বলেছিল। আগুন তার কথা শুনেছিল আর সাবধানও করেছিল নেক্সট টাইম যেন খেয়াল থাকে। আকাশের ঘন কালো মেঘের মতো আবছা অন্ধকার সরে গিয়ে সূর্য উঁকি দিতে শুরু করেছে। ধরনের বুকে তার দীপ্তি ছড়াচ্ছে। লম্বা নিঃশ্বাস ছেড়ে ব্যালকনি থেকে রুমে আসে আগুন। এসে দেখে বিছানা শূন্য, মোম নেই, হয়তো উঠে পড়েছে। বিছানাটা পরিপাটি করে গুছানো, নিশ্চয়ই মোম করেছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতে পেছন ফিরে তাকাই। মম দাঁড়িয়ে আছে। আজকেও সুতির শাড়ি পরেছে, তবে তার শাড়ি পরা ঠিকঠাক ভাবে হয়নি। এটাকে শাড়ি পরা বলে না, কোন রকম গায়ের সাথে সাপের মতো পেঁচিয়ে রেখেছে যেন। মম আগুনের সামনে এসে দাঁড়ায়, এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এভাবে শাড়ি পরেছো কেন? যখন তখন আঁচলে পা বেঁধে পরে যেতে পারো। বিয়ের সময় কি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস দেয়নি আমাদের বাড়ি থেকে? কালকে তো দেখলাম ঠিকঠাক ভাবে শাড়ি পরেছিলে, এখন এভাবে পরছো কেন? আগুনের কথায় মম কিছুটা লজ্জা পাই। আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল, জি দিয়েছে। আসলে কালকে
আপনার বোন শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি শাড়ি পরতে পারি না, কখনো পরিনি, আর শাড়ি না পরে অন্য কোনো ড্রেস পরলে কেউ যদি কিছু বলে সেজন্যই শাড়ি পরেছি। গ্রামে থাকতে আমার কাকি বলেছিল বিয়ের পর মেয়েদের শাড়ি পরতে হয়। আগুন বলল, কে তোমাকে কি বলবে? সবার পরিবারের মতো আমাদের পরিবার না, তুমি যেই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করো সেটাই পরতে পারো, কেউ কিছু বলবে না। মাথা নেড়ে লাগেজ থেকে মিষ্টি রঙের একটা থ্রি পিস নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়ে। আর এদিকে আগুন নিচে চলে আসে ব্রেকফাস্ট করার জন্য, নয়তো কলেজে যেতে লেট হয়ে যাবে। রাশেদ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন আর খাতায় কিছু একটা লিখছেন। ময়ূরী মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আইমান এখনো ঘুম থেকে ওঠেনি। ডাইনিং টেবিলে না বসে আগুন বাবার পাশে গিয়ে বসলো। ললাটে ভাঁজ ফেলে রাশেদকে বলল, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? রাশেদ চোখের চশমাটা ঠিক করে পত্রিকাতে নজর রেখেই বললেন, দেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে বুঝলে। এখন মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। সামান্য জমির জন্য আপন ভাইকে খুন করতে দুবার ভাবে না। এই তো গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে যেটাই মন দিয়ে পড়ছিলাম। এভাবে চলতে থাকলে দেশের যে কি হবে সেটারও হিসাব করছিলাম। এর কথার প্রেক্ষিতে আগুন কিছু বলল না। কিছু বললেই বাবা লম্বা ভাষণ শুরু করে দিবেন। এখন ভাষণ শোনার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তার। মিনা খেতে আসার জন্য ডাক দিলেন। আগুন ময়ূরীকে ডেকে বলল, নাস্তাটা এখানেই নিয়ে আয়, আজকে কলেজে যেতে হবে। পাশ থেকে গম্ভীর কণ্ঠে রাশেদ বললেন, নতুন বিয়ে করেছো, কটা দিন বাড়িতে থাকো, কলেজে যাওয়ার দরকার নেই। আগুন ফ্রুকুসকে তাকায় বাবার দিকে। রাশভারী কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে কি কলেজে যেতে পারবো না? ছুটি ছাড়া এমনিতে একদিন প্রেজেন্ট ছিলাম না, আবার আজকেও যাবো না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া এভাবে হুট করে বিয়ে করে ফেলেছি সেটা তো কেউ জানে না। আমি চাইও না এখন কেউ জানুক, পাতা দিও না আমার কাজে। তোমার কথা মতো তো বিয়েটা করেছি আমি। রাশেদ খেপা স্বরে বলল, বিয়েটা করে আমাকে উদ্ধার করে দিয়েছো, এখন তো তোমাকে সালাম করা দরকার, কি বলো? আগুন বিরক্ত হয়, ইচ্ছে করছে খাবার ছেড়ে উঠে যেতে। মা কষ্ট পাবে তাই যেতে পারছে না। মিনা ছেলের পাশে বসেন, বাটিতে আরেকটু আলু ভাজি তুলে দেন। ছেলের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, কলেজে যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? বুঝতেই তো পারছিস মেয়েটা ছোট, অনেকটা অবুঝ। হাজার আমরা পাশে থাকি, স্বামীর সঙ্গটাই বড় সঙ্গ। আগুন কিছু বলল না, চুপ করে খাবার শেষ করে উঠে দাঁড়ায়। মিনা পুনরায় বলল, হেরে মম কি উঠেছে? মেয়েটার কোনো কিছুর দরকার পড়তে পারে, নতুন তো লজ্জায় হয়তো বলতে পারবে না, তুই গিয়ে দেখ একটু। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, উঠেছে, তোমরা গিয়ে দেখো, বললাম না আমাকে কলেজে যেতে হবে। ছেলের কথায় মিনার মুখটা থমথমে হয়ে গিয়েছে। আমতা আমতা করে বলল, বলছিলাম কি তুই হয়তো কয়েকদিনের মধ্যেই তোর ফ্ল্যাটে চলে যাবি, কিন্তু মম। মিনার কথা কেড়ে নিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল, কয়দিন পর নয় মা, আমি কালকেই সেখানে চলে যাব। আইমানেরও তো ভার্সিটি খোলা, ওকে জানিয়ে দিও আমরা কালকে ফ্ল্যাটে ফিরে যাব। মিনারা বেগম বলল, সে কি কালকে চলে যাবি? বৌমাকে নিয়ে যাবি না? আগুন বলল, এতটা জার্নি করে বাসা থেকে রোজ রোজ কলেজে যেতে কষ্ট হয়, আইমানেরও সমস্যা হয়, সেজন্য তো কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়েছি। আর মমকে নিয়ে যাব মানে ও সেখানে গিয়ে কি করবে? আইমান আছে সাথে, মমকে নিয়ে যেতে পারবো না, ও এখানেই থাকবে। মিনারা বেগম বলল, দরকার হলে আইমান ওখান থেকে বাড়ি চলে আসবে, তবুও তুই মমকে নিয়ে যা। এমনিতেও আইমান সপ্তাহে 1-2 দিন যায় ভার্সিটিতে, আমি ওকে বলে দেবো সেখান থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে এখানে চলে আসতে, তাহলে তোদের কোনো সমস্যা হবে না। আগুন বলল, কোনো দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই হবে, মম এ বাড়িতে থাকবে তোমাদের সাথে। রাশেদ খুবই মনোযোগ সহকারে পত্রিকা পড়ছিলেন। ছেলে এবং স্ত্রীর বলা কথাগুলো আমলে নিয়েছেন। আগুনের কথায় তার মুখভঙ্গি বদলে যায়। ছেলের একটু বেশি তেরাম, তবে তিনিও কম না। পত্রিকা থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকান, গলায় আওয়াজ যথাসাধ্য গম্ভীর রেখে বললেন, মম তোমার বিয়ে করা বউ, তুমি যেখানে থাকবে তোমার স্ত্রীও সেখানেই থাকবে। কালকে বিয়ে করে আজকে বলছো আলাদা থাকবে, সেটা তো হবে না। আগুন অবাক হয়ে বাবার দিকে তাকায়, ভীষণ রাগ হচ্ছে তার। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আলাদা থাকবো সেটা কখন বললাম? বলেছি আমার কলেজে যাতায়াতের সুবিধার্থে ফ্ল্যাটে ব্যাক করব। আমি কলেজে গেলে মম সারাদিন বাসায় একা থাকবে, তার থেকে বরং তোমাদের সাথে থাকাই ভালো। রাশেদ তবুও মানতে নারাজ, নিজের কথায় অডেল রেখে দৃঢ় কণ্ঠে বলল, তোমার এত ভালো বুঝতে হবে না। কালকে আইমান গিয়ে সেখান থেকে তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে আসবে, তুমি মমকে নিয়ে যাবে, ও তোমার সাথেই থাকবে, এটাই ফাইনাল। ক্রোধ নিয়ে চিৎকার করে আগুন বলল, ঠিক আছে মেনে নিলাম তোমার কথা, আমি যেখানে থাকবো মোমো আমার সাথেই থাকবে, নিয়ে যাব মমকে। সবকিছু তো জোর করে চাপিয়ে দিয়েছো আমার উপর। প্রথমে নিজের থেকে 14 বছরের একটা ছোট বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিয়েছো, এক প্রকার বাধ্য করেছো বিয়েটা করতে, এখনো নিজেদের যা খুশি সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আগুন আর কথা বাড়ালো না, গটগট পায়ে রুমের দিকে অগ্রসর হলো। রেডি হয়ে এখন কলেজে যেতে হবে। ছেলের চিৎকারের রাশেদের কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় ছেলের জেদকে পাত্তা দিলে আজকে তার লক্ষ্মী মতো বউটা তার বাড়িতে থাকতো না। হুট করে বিয়েটা হয়ে গিয়েছে, কাছাকাছি থেকে একে অপরের প্রতি অনুভূতিটা জন্মানো খুবই প্রয়োজন। দুজনে একসঙ্গে না থাকলে মনের মিল কি করে হবে? দুপুরে রান্নার তোড়জোড় চলছে। নতুন বউ এসেছে বাড়িতে, তেমন কাউকে না জানালেও নিজেরাই ছোট্ট করে বউ ভাতের দিনটাকে উপভোগ করবে। আইমান আজকে ভার্সিটিতে যায়নি, বাড়িতেই থাকবে। মিনা বলে দিয়েছেন বিকেলে গিয়ে যেন আগুনের ফ্ল্যাট থেকে তার সকল জিনিসপত্র নিয়ে আসে, এখন তার সেখানে জায়গা নেই, ভাই ভাবি থাকবে। আইমান বিনা বাক্যে মায়ের কথা মেনে নিয়েছে, দ্বিমত করেনি। বাড়ি থেকে ভার্সিটিতে যেতে তার বেশি একটা অসুবিধা হয় না।
প্রয়োজনে বাইক ইউজ করে ময়ূরী প্রিন্সিপালকে ফোন করে আজকের দিনটির জন্য ছুটি নিয়ে নিয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে, পায়েসটা হলেই সব রান্না কমপ্লিট। ময়ূরী সালাদ কেটে প্লেটে রাখছে। মমকে কোনো কাজ করতে দিচ্ছে না মিনা। নতুন বউ, তাকে কাজ করতে হবে না, আরো সময় আছে। মিনার পর তো সংসারের হাল তাকেই ধরতে হবে। মম শুনে না তার কথা, পাশে দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মনে মনে খুশি হয় মিনা। রান্নার কাজ শেষ। ময়ূরী মম মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। প্রচন্ড গরম পড়েছে, রান্নাঘরে থাকায় ঘেমে গিয়েছে তারা। মিনা মমকে উদ্দেশ্য করে বলল, মম মা তুমি গিয়ে গোসল করে নাও, ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছো, সেজন্যই বলছিলাম তোমার রান্নাঘরে আসার দরকার নেই। শুনলে না তো আমার কথা। মম বলল, অসুবিধা নেই মা, গ্রামে থাকতে মা রান্না করার সময় তাকে হেল্প করতাম। মিনা বলল, তুমি রান্না করতে পারো? মম বলল, অল্প অল্প। মিনা মুচকি হাসলেন। মেয়েটার মুখটা পুরোটাই মায়াবী, যে কেউ দেখলে মন ভালো হয়ে যাবে। মম চলে যায়, পেছন থেকে মিনা পুনরায় ডেকে ওঠেন। মম প্রশ্নসিক্ত নয়নে তাকায় শাশুড়ির দিকে। মিনা বলল, গোসল করে 3 পিস পরো না, ভালো দেখে একটা শাড়ি পরো কেমন। মম মাথা নেড়ে চলে যায়। রুমে এসে চিন্তায় পড়লো, সে তো শাড়ি পরতে পারে না, এখন কি হবে। মনমরা হয়ে গোসল করে কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। বিছানায় বসে এক পা দোলাচ্ছে আর চিন্তা করছে এই অবস্থায় রুম থেকে বেরোলে কি হবে। এক্ষুনি হয়তো খেতে বসবে সবাই, তাকেও ডাকা হবে। কি করবে এখন মম? মম আগুনের মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে অবলোকন করছে। রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠলেও নানান চিন্তায় ডুবেছিল। রুমটা ভালো করে দেখা হয়নি। শুধু রুম কেন, এই পুরো বাড়িটাই তো এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে দেখা হলো না। আগুনের রুমটা বেশ পরিপাটি, বোঝাই যাচ্ছে অগোছালো সে পছন্দ করে না। দেয়ালে আগুনের অনেকগুলো ছবি রয়েছে। আইমান ময়ূরীর সাথেও কয়েকটা ছবি রয়েছে। বন্ধুদের সাথে তোলা ছবি কেবল একটি, সবাই হাসি মুখে ছবির ফ্রেমে বন্দি আছে। শুধু আগুনের মুখে হাসির রেশ পর্যন্ত নেই। চেহারাটা কেমন গম্ভীর ভাব। এই লোকটা কি হাসতে পারে না? একটু হাসলে কি হয়, খাটাস মার্কা লোক। মনে মনে ভেঙচি কাটে মম। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই দেখে নেবেন আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।